শিখাই, আমরা নাচি, আমরা গাই, আমরা শিখি, আমরা শিখাই, আমরা নাচি, আমরা গাই, গিটারে সুর তুলি, তাল বাজে তবলা, স্বপ্ন আঁকি রং তুলিতে। আমি কথা বলছি আমার টেলিভিশনের পক্ষ থেকে স্বপ্ন বিকাশ কলাকেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মৈত্রী সরকারের সঙ্গে। সংস্কৃতির স্নিগ্ধ ধারায় সিক্ত হোক সবাই স্লোগান নিয়ে 2012 সালে এই স্বপ্ন বিকাশ কলাকেন্দ্রের জন্ম। আপনারা জানেন স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র আজ এদেশে একটি গর্বিত সংগঠন সংস্কৃতি জগতে, কিন্তু সংগঠনটি নিজস্ব কোনো জায়গা নেই যে এই সংগঠন এক যুগ পেরিয়ে আসার পরেও আজ এখানে কাল ওখানে তাদেরকে এই ছেলেমেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াতে হবে, অর্থাৎ নিজস্ব জায়গা নেই। তো আমি একটু কথা বলবো মৈত্রী সরকার দিদি, আপনি স্বপ্ন বিকাশের কলাকেন্দ্রের যে স্বপ্ন দেখেছিলেন আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে এক যুগ পরে এবং নানা চড়াই উতরাই। তো আপনি একটু বলবেন আসলে আপনাদের কী বৈশিষ্ট্য বা কী দিকটা ছিল, গুণাবলীটা কী যে আপনারা এই সংগঠনটাকে যে পর্যায়ে দাঁড় করিয়েছেন, বলা চলে বাংলাদেশের মধ্যে একটি অনন্য একটি সংগঠন, এর পেছনে কারণ কি? পরিশ্রম, কঠোর পরিশ্রম এবং বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা গিয়েছি এই প্রতিষ্ঠানটিকে নিয়ে। 2012 সালে আমরা শুরু করি। প্রথমে আমরা নাচ দিয়েই শুরু করি। আমি নাচের মানুষ, হ্যাঁ, আমি বিটিভি নৃত্য পরিচালক। আর এখানে প্রথম শুরু হয়েছিল নাচ, তারপরে আমরা গান শুরু করি, তারপরে চিত্রাঙ্কন, তারপরে ধীরে ধীরে তবলা, এখন গিটার। তো এবং সংস্কৃতি একটি দেশের আয়না। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাব, এইটাই আমাদের উদ্দেশ্য। অনেক একটা চড়াই উতরাই, অনেক চড়াই উতরাই তো আছে, তারপরে একটা আর্থিক বিষয় আছে, সেটি কীভাবে আপনারা ম্যানেজ করেন? পৃষ্ঠপোষকতা তো সরকার নাই। পৃষ্ঠপোষকতা বলতে বছরে অনুদান, এগুলো আসলে আমরা সবসময় সব ইসেতে সুবিধাজনকভাবে আমরা পাই না। এখন যেটা হচ্ছে আমরা নিজেরা স্কুল চালাচ্ছি, সেটা হচ্ছে আমি মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা, আর অমিত ও ব্যাংকে জব করে। তা আমরা দেখা যাচ্ছে এইভাবেই আমরা আমাদের নিজেদের ফিনান্সিয়াল সাপোর্ট থেকে আমরা এটাকে চালাই। হ্যাঁ, সংস্কৃতি সেবীর ভেতরে যে লালায়িত স্বপ্ন কতটুকু শক্তিশালী হলে নিজের অর্থ দিয়ে এই ধরনের সংগঠন পরিচালনা করে। এই স্বপ্ন বিকাশ কলাকেন্দ্রের জেনারেল সেক্রেটারি অমিত সরকার সঙ্গে এই স্বপ্ন বিকাশ কলাকেন্দ্রের আজকে যে সাফল্য, এর পেছনের কথা বলবেন? আসলে এটা অনেকগুলো স্বপ্নের একটা, আমি মনে করি, পূর্ণ অভিব্যক্তি ছিল। প্রথমত আমরা খুব স্বল্প পরিসরে শুরু করেছিলাম। আমাদের স্বপ্নটা ছিল হয়তো বা অনেক বড়। এই বড় স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম জাস্ট অল্প একটা ডিপার্টমেন্ট বা 2টা ডিপার্টমেন্ট নিয়ে, কিন্তু ধীরে ধীরে এটাকে আমরা 6টা ডিপার্টমেন্ট অবধি নিয়ে আসতে পেরেছি এবং ভবিষ্যতে এটাকে আরও হয়তো বৃহৎ পরিসরে আমরা চিন্তাভাবনা করছি। এর পিছনে যাত্রাটা কখনোই একদম মসৃণ ছিল না। এর পেছনে আমাদের অনেক কাঠখড়ি পুরানোর ইতিহাস আছে, আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল। সব কিছু মিলে আমরা এখন আমি মনে করি যে স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র ঢাকা শহরের তথা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের মোটামুটি একটা স্থান করতে পেরেছে। আমরা কিন্তু শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ তা নয়, আমরা অলরেডি আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে বেশ কয়েকটি দেশ প্রোগ্রাম করে এসেছি এবং আমাদের অধ্যক্ষ উনি সরকারিভাবেও যত যে গভর্নমেন্ট সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে যে ট্যুরগুলো হয় সেই ট্যুরগুলোতে প্রচুরভাবে অংশগ্রহণ করেছে এবং দেশের বাইরে
আমিও গিয়েছি বেশ কয়েকটি দেশে। তো সব কিছু মিলে আমরা আমাদের সংস্কৃতিটাকে দেশের বাইরে আমাদের যে রুটস যে লেভেলটা সংস্কৃতির রুটস সংস্কৃতি সেটাকে আমরা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। সমৃদ্ধ এবং আমাদের মূলত আবহমান বাংলার যে গ্রাম বাংলার সংস্কৃতি প্লাস বাংলার যে একটা অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য আছে সংস্কৃতির মাঝে, এটা যদি আমি মনে করি যে ছোট ছোট সোনামণিদের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে এই ছোট ছোট ছাত্রছাত্রী সোনামণি যারা আছে তারা হয়তো বা অন্যান্য ক্রাইম বা আদার্স ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে কখনোই জড়াবে না বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। যেমন থেকে আমি মনে করি সংস্কৃতি একটা মানুষকে শুধু শিল্পী বানায় না, একটা প্রকৃত মানুষ এবং প্রকৃতভাবে একটা সত্যিকারের মনুষ্যত্বের বুনিয়াদ আমরা এই স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র থেকে চেষ্টা করি বাচ্চাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। এত লোকজন যারা আপনি দেখবেন যে একদম রাস্তার পাশে তাঁবু টানিয়ে বা পলিথিন টানিয়ে শুয়ে থাকে, তাদেরকে আমরা কম্বল বা শীত বস্ত্র দেওয়ার চেষ্টা করি। এবং এই যে ফাইন্যান্সের বিষয়টা, এটা আপনি অবাক হবেন, এটা আমাদের ছোট ছোট বাচ্চারাই করে থাকে। তারা তাদের বাসা থেকে হয়তো তাদের পুরানো বা নতুন আছে, তারা হয়তো ব্যবহার করছে না, এরকম সোয়েটার, চাদর, কাপড় চোপড়, কম্বল এগুলো নিয়ে আসে। আর ফাইন্যান্সিয়ালও কিছু কিছুভাবে তারা হেল্প করে। এই সব সংমিশ্রণে আমরা প্রায় 300 থেকে 400 জনকে প্রতি বছর সহায়তা করে থাকি। এই স্কুল মাঠে আমরা এই বিষয়টা করে থাকি। এইটাও আমরা যে করে থাকি এর পেছনে উদ্দেশ্য হচ্ছে বাচ্চাগুলোকে যেন ছোট থেকে মহৎ আকারে প্রকাশ করতে পারি, প্রচার করতে পারি, তাদের ভেতরে যেন একটা মনুষ্যত্ব প্রবেশ করে। এই স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র কতগুলো বেসিক বিষয়গুলোর উপর কাজ করছে। বিশেষ করে ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে আমাদের কাজ, বড়রা কাজ করছে, তাদের যে মনোজগৎটাকে আমরা পরিশুদ্ধ করতে পারছি এবং এই পরিশুদ্ধতার পাশাপাশি তারা যে একটা প্রকৃত মানুষ হওয়ার স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা আমরা এখান থেকে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি, তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমি সবসময় বলি যে ফুল ভালোবাসে এবং যে সুর ভালোবাসে, অর্থাৎ সংস্কৃতির মধ্যে আছে, সে কখনো সমাজে অন্যায় কাজ করতে পারে না, সে ভুল করতে পারে না, তাই তো? সেই জিনিসগুলো আপনাদের এর মধ্যেও রয়েছে, আপনারা সেটা নিয়ে কাজ করছেন। এই এক যুগের মধ্যে আপনারা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছেন। এই কারণে আমি মনে করি আমাদের এই ধরনের সংগঠন ঢাকা শহরে তথা বাংলাদেশে যত বেশি হবে, বাংলা সংস্কৃতি তত প্রচার হবে। এখানে আমাদের মতো যারা উদীয়মান সংগঠন বা আমাদের প্রতিষ্ঠানগুলো আরও বেশি বেশি করে আসুক এবং আরও বেশি করে তৈরি হোক। আপনাদের প্রচার প্রসারণা এবং বিভিন্ন ধরনের পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমি মনে করি যদি অনেক সংগঠন তৈরি হয়, আমাদের দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ হবে। এটা আমি একজন সুরের মানুষ। স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র এখন যে পর্যায়ে অবস্থান করছে, আমি বলবো যে সরকারের পৃষ্ঠপোষকতা এখনই জরুরি। সরকার যেন স্বপ্ন বিকাশ কলা কেন্দ্রকে আরও এগিয়ে নিয়ে যায়। আপনাদের দুজনকে এই স্বপ্ন বিকাশ কলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মৈত্রী সরকার এবং জেনারেল সেক্রেটারি অমিত সরকার, আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চাই স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র সামনে আরও এগিয়ে যেতে। আপনাদের সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।